আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমার সবাই খুব ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 10 মিনিট স্কুল কর্তৃক আয়োজিত তোমাদের এইচএসসি 24 ব্যাচের জন্য, বিশেষ করে আজকের এই গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসটিতে। আমাদের আজকের যে লাইভ ক্লাসটি রয়েছে, আজকে তোমাদের যে বাংলা প্রথম পত্রে গদ্য রয়েছে, সে গদ্য থেকে আমরা কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা বলবো। ওকে, তোমরা সবাই লাইভে জয়েন করতে থাকো। আমি হচ্ছে গিয়ে তোমরা জয়েন করার সাথে সাথে ক্লাসটা কিন্তু শুরু করে দিব। পিন কমেন্ট। তোমরা সবাই ক্লাসে জয়েন করতে থাকো, আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। ওকে, মোটামুটি দেখতে পাচ্ছি যে ওকে স্টুডেন্টস, আই হোপ মোটামুটি তোমাদের আজকের যে ক্লাসটি রয়েছে, আজকের ক্লাসটি এখন দেখতে পাচ্ছি অনেকে জয়েন করোনি। তোমরা একটু কাইন্ডলি জয়েন করো এবং তোমাদের যে বন্ধুরা রয়েছে, বন্ধুদের কিন্তু অবশ্যই হলো তোমরা মেনশন দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা স্টুডেন্টস, দেখো যেটা হলো কি বলছিলাম তোমাদেরকে, আমাদের কিন্তু যে এই ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসে আমাদের অনেক বিষয় দিয়ে কিন্তু দেখতে হয়। আমাদের কিন্তু এখানে যে গদ্যের আমরা 4 টপিক রয়েছে, রেইনকোট, বিলাসী, মানব কল্যাণ, 52 দিনগুলো, আমরা এই জায়গা থেকে এইগুলো নিয়ে ফার্স্টে আলোচনা করব। প্রথমে আমরা যে কাজটা করব, এখানকার যে বাংলা টনিকগুলো রয়েছে, সেই বাংলা টনিক নিয়ে আমরা কথাবার্তা বলবো, নাম্বার 1। এবং নাম্বার 2 যে বিষয়টা, আমরা কিন্তু ঠিক এই জায়গা থেকেই দেখা যাচ্ছে যে অনেকগুলো এমসিকিউ সলভ করব। কমিউনিকেশন শিট। আচ্ছা, সো এমসিকিউ যেগুলো রয়েছে, এই এমসিকিউগুলো কিন্তু আমাদের বিগত বছরে বিভিন্ন সময় বোর্ড পরীক্ষায় এসেছিল। আমরা কেন বারংবার বিগত বছরে যে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আসছে সেগুলো নিয়ে কথাবার্তা বলি, বা সেগুলো নিয়ে মূলত তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করাই? তার কারণ হচ্ছে, বিগত বছরের বোর্ড প্রশ্নতে কখনোই হুবহু প্রশ্ন আসে না, নাম্বার 1। বাট অন দি আদার হ্যান্ড, নাম্বার 2, একই প্যাটার্নের যেই প্যাটার্নে তোমার বোর্ডগুলো প্রশ্ন করে থাকে, সেগুলোই কিন্তু ফলো আপ করে। তাই এরকম একটা জায়গা থেকে অবশ্যই আমাদের এটা মাথায় রাখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে বেশ অনেকেই জয়েন করছো হয়তো, বাট ফর সাম রিজন আমার সামনে যে স্ক্রিনটা আছে, সেই স্ক্রিনে তোমাদের কাউকে দেখা যাচ্ছে না। আমি একটু মোবাইলটা নিয়ে আসি, দেখি আমাদের ক্লাসের কি অবস্থা। এই তো দেখছো তোমরা কতজন জয়েন করছো, বাট আমি কেন জানি দেখতেই পারছিলাম না যে কেউ জয়েন করছো কিনা। আচ্ছা, আমার সাথে যেরকম গোলাম রাব্বি ভাইয়া জয়েন করেছো, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে তানজুম তামান্না জয়েন করেছো, আমাদের সাথে সুমনা সুরমা জয়েন করেছো, মানহা জয়েন করেছো আমাদের সাথে। তারপর এরপর যদি হলো গিয়ে চিন্তা করি, আমাদের যে নাসিমা আক্তার জয়েন করেছো, তাজরিন আক্তার হলো গিয়ে আমাদের গ্রুপে পোস্ট করেছো। থ্যাংক ইউ সো মাচ তাজরিন, ইনশাল্লাহ আমি তোমার পোস্টে অ্যাপ্রুভ করে দিব, একদমই টেনশন করো না। আচ্ছা স্টুডেন্টস, দেখো তোমাদের আজকের যে ক্লাসটা রয়েছে, আজকের ক্লাসের মাধ্যমে কিন্তু আমাদের গদ্য একদম ফুল প্রুফ হলো গিয়ে রিভাইজ হয়ে যাবে। তোমাদের এরকম একটা জায়গা থেকে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে এই ক্লাসগুলো কেমন লাগছে, ক্লাসগুলো তোমাদের জন্য আদৌ কোনো ইফেক্টিভ হচ্ছে কিনা, সে ব্যাপারে কিন্তু চাইলে ফিডব্যাক দিতে পারো। ফিডব্যাকটা কোথায় দিবা? 10ms এসএসসি এইচএসসি যে স্টুডেন্টস গ্রুপে রয়েছে, সেই স্টুডেন্টস গ্রুপে তোমরা চাইলে ফিডব্যাক দিতে পারো। ওকে, সো আমাদের ক্লাস ঠিক 2:30টার সময় শুরু হবে। আমি চাচ্ছিলাম যে আরও যাতে বেশ কিছু স্টুডেন্ট আসে, স্টুডেন্ট না আসলে অ্যাকচুয়ালি ক্লাস করে মজা হবে না, কারণ একসাথে পড়লে, একসাথে শিখলে আসলে পড়াগুলো আরও বেশ ভালোভাবে আমাদের মনে থাকে এবং হচ্ছে গিয়ে মাথায় থাকে, ঠিক আছে? আচ্ছা, দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকেই জয়েন করে ফেলেছেন দ্য মিন টাইম। তারপর সিরাজউদ্দৌলার উপরে ভালো করে একটা ক্লাস আরিয়ান, তোমার হচ্ছে গিয়ে আগামীকালকে পদ্য পড়বো, তারপর দিন পদ্যর সেকেন্ড পার্ট পড়বো। হ্যাঁ, সিরাজউদ্দৌলার উপরে ক্লাস আমার একটা আছে প্ল্যানে, সিরাজউদ্দৌলা এবং লাল সালুর উপরে একসাথে আমরা ওই ক্লাসটা করবো। ওকে, আমার সাথে বিএস মিম জয়েন করেছে, আমার সাথে জুমা জয়েন করেছে, আমাদের সাথে মুক্তা দাস জয়েন করে রাহুল দাসকে মেনশন দিয়েছে, খুব ভালো। ওকে, একজন বলতেছে কেমন আছেন ভাইয়া। আচ্ছা, সত্যি কথা বলতে গেলে খুব একটা ভালো অবস্থায় নাই আমি, আমার শরীরটা আসলে অনেক খারাপ করছে, আমার চেহারা দেখে হয়তো অনেকে বুঝতে পারতেছো। আচ্ছা,
ঠিক আছে, খাদিজাতুল কুবরা জয়েন করেছে আমাদের সাথে, মশিউর আল হাসান জয়েন করেছে। সো মোটামুটি যেহেতু অনেকেই জয়েন করে ফেলেছে এবং 2:29 বাজে, আই থিঙ্ক আমরা আমাদের ক্লাসের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারি। তো শুরু করি। তো ফার্স্টে আমি আমার নিজের পরিচয় দিতে চাচ্ছি। আমি ফার্স্ট সেম বর্তমানে 10 মিনিট স্কুলে আছি এবং 10 মিনিট স্কুলে প্রায় 4 বছরের উপরে পড়াচ্ছি। অ্যান্ড আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। কয়েকদিন আগে আমার অনার্স শেষ হয়েছে, জুলাইয়ের 2 তারিখ থেকে। তোমাদের ক্লাসেতে আসার আগে আমাদের কিন্তু কি বলে মাস্টার্স রুটিন দিছে। সো জুলাই 2 তারিখ থেকে আমি ঢাকা ইউনিভার্সিটির একজন মাস্টার স্টুডেন্ট হয়ে যাব। ওকে, সো মোটামুটি দেখতে পাচ্ছি যে ইস্টাফিল বলছে ভাইয়া। হ্যাঁ ইস্টাফিল বলো, কোনো সমস্যা নাই। ওকে স্টুডেন্টস, আমরা হচ্ছে এই মুহূর্তে কমেন্ট সেকশনে কিন্তু তোমাদেরকে একটা কমেন্ট দিয়ে দিয়েছি, ঠিক আছে? একটা তোমার কমেন্ট পিন অবস্থায় আছে। তোমাদের উদ্দেশ্যে ছোট্ট একটা কাজ করা লাগবে। কাজটা হচ্ছে এই কমেন্টের যে ফর্ম লিঙ্কটা দেওয়া আছে, শুধুমাত্র ফর্মে ঢুকবা, ফর্মটা ফিল আপ করবা। ফর্মটা ফিল আপ করার পর কিন্তু তোমরা তোমাদের এন্ড থেকে একটা সাজেশন না, আজকে যে ক্লাসটা রয়েছে, আজকের ক্লাসের স্লাইডটা আলটিমেটলি পেয়ে যাবা। তাই স্টুডেন্টস, আমি তোমাদের থেকে রিকোয়েস্ট করছি, তোমরা সবাই আমাদের যে এই কমেন্ট সেকশনটা রয়েছে, এই কমেন্ট সেকশনে যে পিন করা যে কমেন্টটা আছে, পিন করা কমেন্টটা হলো কি তুমি যদি নাও, তাহলে আলটিমেটলি ওখান থেকে কিন্তু তুমি ফর্মটা ফিল আপ করার মধ্য দিয়ে আমাদের আজকের ক্লাস স্লাইডটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? ওকে ডান, সবাই চলে আসে, ক্লাস শুরু করি। 2:31 বেজে গেছে। সো ফার্স্টে আমরা রেইনকোট গল্প নিয়ে কথাবার্তা বলবো। রেইনকোট গল্পটা কি, আসো আমরা রেইনকোট গল্পের একটা শর্ট সামারি ফার্স্টে দিই। অ্যান্ড সবার কাছে হলো কি বারংবার হলো কি বলছি, আজকে আমার শরীরটা অসম্ভব খারাপ, ফর সাম রিজন খুব খারাপ লাগছে। বাট যেহেতু তোমাদের একদম পরীক্ষা শেষ মুহূর্তে, আমি অবভিয়াসলি হলো ক্লাসটা মিস দিচ্ছি না। তোমরা প্লিজ মনোযোগ সহকারে ক্লাসটা করো। ওকে, তো আসো আমরা স্টার্ট করি। তো যেটা বলছিলাম, রেইনকোট গল্প। রেইনকোট গল্পটা কে লিখেছেন হচ্ছে তোমার ও আচ্ছা, ইসরাফিল নক দিয়েছিল না, তোমার সাথে কথা হয়েছিল, এরপরে অ্যাকচুয়ালি আর ফার্দার আমার দেখা হয়নি। এক্সট্রিমলি সরি ইসরাফিল, আমি দেখবো বিষয়টা। পার্থ বলছে আদাব, ভালো নাই রে ভাইয়া, শরীরটা একটু খারাপ। স্টার্ট করি। রেইনকোট গল্প। রেইনকোট গল্পটি লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। রেইনকোট গল্পটার মধ্যে আসলে কি বলেছে আমরা যদি এটা নিয়ে একটু চিন্তা করি। রেইনকোট গল্পটার মধ্যে এক বাক্যে বলা হচ্ছে, একজন মুক্তিযোদ্ধা আছেন যিনি হচ্ছে রেইনকোট গল্পের যে কথক, ওই শিক্ষকের শ্যালক বা শালা, সে হচ্ছে কি একজন মুক্তিযোদ্ধা। এবং এই রেইনকোট গল্পের যে প্রফেসরকে আমরা দেখি পুরোটা সময় কথাবার্তা বলতে, তিনি মুক্তিযোদ্ধা নন, তিনি মুক্তিযুদ্ধে যান নাই, কারণ তিনি একটু ভীতু প্রকৃতির একজন মানুষ। কেন ভীতু প্রকৃতির মানুষ, কোন জায়গাটা দেখে আমরা বুঝতে পারি যে এই মানুষের ভীতু প্রকৃতির, সেটা হচ্ছে একদিন সকালে ঝুম বৃষ্টির মধ্যে এই যে আখতারুজ্জামান ইলিয়াস রচিত রেইনকোট গল্পের যিনি কথক রয়েছেন, সেই কথকের বাসার দরজায় কড়া নাড়া পড়ে, মানে কেউ নক 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 করছে। সো সাথে সাথে তিনি ভয় পেয়ে যান এবং তিনি ভাবেন হয়তো পাকিস্তানি সেনাবাহিনীরা আসে তাকে তুলে নিতে। বাট আলটিমেটলি দরজা খুলে দেখে যে স্কুল কলেজ থেকে পিয়ন আসছে, এবং কলেজ থেকে যে পিয়ন আসছে, পিয়ন এসে মূলত বলতেছে যে প্রিন্সিপাল স্যার তাকে ডাকছে। এই হচ্ছে কি তোমার এন্টায়ার কথাটা। এখন এরকম একটা জায়গা থেকে আমি যদি হলো গিয়ে চিন্তা করি, আমাদের এই যে মিস্টার নুরুল হুদা, এই যে লোকটা, এই লোকটা যে তোমার ভীতু একজন মানুষ, পুরাটা সিচুয়েশনে আলটিমেটলি আমাদের কিন্তু এটা সলভ আউট হয়ে যায়, বা আমরা এই জিনিসটা বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি, ওই একটা ঘটনার মধ্য দিয়ে গেল। প্রথমত আমরা নুরুল হুদার লোকটার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা বুঝলাম। এইবার সেকেন্ডলি আমাদের এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে নুরুল হুদার লোকটার ট্রান্সফরমেশন। আমরা ওনার একটা ট্রান্সফরমেশন দেখতে পাই। কিভাবে ট্রান্সফরমেশন দেখতে পাই, সেটা হচ্ছে নুরুল হুদা জানতো যে এই স্কুলটার মধ্যে, কলেজটার মধ্যে, মূলত এই কলেজটার মধ্যে মুক্তিযোদ্ধারা প্রবেশ করেছে। এই জিনিসটা সবাই আসলে ধরে নেয়, ঠিক আছে? এবং নুরুল হুদা আদৌ জানতো কি না এই মুক্তিযোদ্ধা কোথা থেকে আসছে, সেই জিনিসটা এখানে ক্ল্যারিফাইড না করা হলেও পরবর্তীতে যখন নুরুল হুদাকে পাকিস্তানি সেনাবাহিনীরা ধরে নিয়ে যায়, তখন কিন্তু তিনি একটা বারের জন্য এটা ফ্ল্যাশ করেন নাই যে তার যেই তোমার শ্যালক রয়েছেন, শ্যালক হলো গিয়ে একজন মুক্তিযোদ্ধা। এটা কিন্তু তিনি একটা বারের জন্য ফ্ল্যাশ করেন নাই। তার মানে ভীতু নুরুল হুদার মধ্যে সাহসিকতা চলে আসার যে বিষয়টা, বা সাহসী হয়ে যাবার যে বিষয়টা, সেটা কিন্তু আমরা এই জায়গা থেকে দেখতে পাই।
সো এই গল্পের মূলত ট্রানজিশন দুইটা জায়গায়, একটা হচ্ছে যে নুরুল হুদার ইনিশিয়াল ফেজ যেখানে সে একজন ভীতু বান্দা হিসাবে থাকেন, এবং নাম্বার টু যেখানে হলো গিয়ে তিনি তার সাহসিকতার পরিচয় দেন এবং পাকিস্তানি সেনাবাহিনীরা যখন তাকে অত্যাচার করছিল সেটা তার কাছে শুধুমাত্র একটা উপদ্রব বলে মনে হচ্ছিল। দ্যাটস ইট। সো এটা হচ্ছে তোমার পুরা যে গল্পটার দুটা আমি সিনারিওতে ভাগ করলে এই আনসারগুলো হচ্ছে কি পেলাম। আচ্ছা গেল, এবার আসি রেইনকোট গল্পে বাংলা টনিক ও তার ব্যাখ্যা নিয়ে। প্রথম যেটা, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা। তোমরা এই যে কি বলে সম্পূর্ণ গল্পটা রয়েছে, গল্পটা পড়তে যেয়ে আমরা কিন্তু গণহত্যার বিষয়টা দেখতে পাই এবং মানে বলা হচ্ছে যে পাকিস্তানি সেনাবাহিনীরা গণহত্যার কাজটি করেছে এবং শুধুমাত্র তাই না, তোমার হলো এই পাকিস্তানি সেনাবাহিনীরা নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে, যেটা না করলেও হতো। এই টাইপ কথাবার্তা কিন্তু আমরা এই গল্পটার মধ্যে দেখতে পাই। তার মানে এমন ধরনের উদ্দীপক আসতে পারে যে কোনো এক জায়গায় হয়তো ডাকাত দল, কোনো এক গ্রামে উদ্দীপকটা এরকম আসতে পারে যে রহমতগঞ্জ গ্রামে এক ডাকাত দল অ্যাটাক করে বা ডাকাত দল আক্রমণ করে ওই গ্রামের সকল মানুষকে হত্যা করে, তারা গণহত্যা করার পর তারা ওই গ্রামের সহায় সম্পত্তি লুটিপুটি নিয়ে চলে আসে। নম্বর প্রশ্ন আসতে পারে উদ্দীপকের ঘটনাটি রেইনকোট গল্পের কোন ঘটনাকে ইঙ্গিত করে? অ্যান্সার হবে গিয়ে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের গণহত্যার বিষয়টির সাথে উদ্দীপক এবং রেইনকোট গল্পটি সাদৃশ্যপূর্ণ। ঠিক আছে, গেল। এরপর দেখি 2 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে হানাদার বাহিনীর বর্বরতা। হ্যাঁ, এটা আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। হানাদার বাহিনী হচ্ছে কি তোমার ইমন বলতেছে যে টনিকগুলোকে, হ্যাঁ বাবা, টনিকগুলো হচ্ছে কি সৃজনশীল গ এবং ঘয়ের জন্য। আর এই টনিকগুলো যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু অবভিয়াসলি তোমাদের হলো একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের কমেন্ট সেকশনে যে কমেন্টটা পিন করে দেওয়া আছে তোমরা কাইন্ডলি ওই কমেন্টটা হলো গিয়ে ফিল করো, ওই যে তোমার ফর্মটা ফিল আপ করো, ফর্মটা ফিল আপ করলে কিন্তু আলটিমেটলি হয়ে যাবে। আচ্ছা, মিম বলতেছে হঠাৎ করে নুরুল হুদার মধ্যে দেশপ্রেম আসলো কি হয় ভাইয়া? মানে গল্পের কিন্তু কোনো জায়গায় এটা বলা নাই যে নুরুল হুদা দেশপ্রেমিক ছিল না। নুরুল হুদা তার জায়গা থেকে আসলে সাহসী ছিল না। সাহসী না হবার কারণে সে দেশের জন্য যে কিছু একটা করতে চাওয়া সেই জিনিসটা সে করতে পারে নাই। বাট আলটিমেটলি পরবর্তীতে তার মধ্যে একটা ট্রান্সফরমেশন হয়। ট্রান্সফরমেশনটা কেন হয় সেটা হচ্ছে নুরুল হুদাদের বাসায় একটা তোমার রেইনকোট ছিল, যে রেইনকোটটা বেসিক্যালি মিন্টু বা নুরুল হুদাদের শ্যালক, সে শ্যালকের। ওই রেইনকোটটা পরার পর তার ফিল হয় যে সেও একজন মুক্তিযোদ্ধা হয়ে যাচ্ছে, কারণ ওই রেইনকোটটার মধ্যে সে হলো কি ওই আত্মবিশ্বাস ও সাহসিকতার বিষয়টা অনুভব করেছিল। সে অনুভবের পার্সপেক্টিভ থেকে বলতে পারো। ঠিক আছে মিম, বুঝতে পেরেছো কিনা একটু কাইন্ডলি কমেন্টে জানিও। ওকে, আগাই সামনের দিকে। ভীতু মন মানসিকতা। কে ভীতু? ভীতু হচ্ছে গিয়ে আমাদের নুরুল হুদা ভাই। নুরুল হুদার মাঝে ভীতু একটা ভাব রয়েছে, এটা ইতিমধ্যে আমরা ব্যাখ্যা করে ফেলছি, এটা আর না পড়লাম। সাধারণ মানুষের মাঝে দেশপ্রেমের প্রতিচ্ছবি। দেখো, নুরুল হুদাকে যখন ধরে নিয়ে যাওয়া হয়, নুরুল হুদা কিন্তু একজন সাধারণ তোমার আমার মতো আম আদমি ছিল, রাইট? বাট ধরে নিয়ে যাবার পরে সে কিন্তু একটাবারের জন্য তার সালার কথা স্বীকার করে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, নুরুল হুদার পার্সপেক্টিভ থেকে যদি হলো কি আমরা চিন্তা করি, তার সাথে আরও অনেককেই কিন্তু ধরে নিয়ে যাওয়া হয়েছে, বাট তারা কিন্তু আসলে কেউই দেশের এগেনস্টে যে কোনো কথাবার্তা বলে না। নাম্বার থ্রি, সাধারণ মানুষ যে গণহত্যার শিকার হয়েছে এবং গণহত্যা পরবর্তী সময়ে যে দেশকে স্বাধীন করার জন্য তারা কাজ করা শুরু করে দিয়েছে, এই ফ্যাক্টরটাও কিন্তু আলটিমেটলি এখানে প্রকাশ করা হয় এবং আমরা দেখতে পাই যে সাধারণ মানুষের মাঝে একটা দেশপ্রেমের যে প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবির বিষয়টা এখানে তোমার ফুটে ওঠে। ওকে, এরপর দেখি নাম্বার 5, রাজাকারদের আচরণ। রাজাকারদের আচরণ অনেকাংশেই বোঝানো যায়, যেরকম হলো রাজাকাররা কি করছে, প্রথম দিকে গণহত্যা করছে, দ্বিতীয় এরপরে হচ্ছে তোমার আমাদের শহীদ মিনারগুলো ভেঙে ফেলতে চাচ্ছে, রাইট? এটাই। সো আলটিমেটলি এটাই রাজাকারদের অবদান বা রাজাকাররা কী ধরনের কাজ করছে, রাজাকারদের হচ্ছে কি তোমার বা আমাদের দেশের মানুষের প্রতি কী ধরনের আচরণ ছিল সেটা আমরা বুঝতে পারি। এবং ওই যে ঢাকা কলেজের যে প্রিন্সিপাল, সেও যে তোমার পাকিস্তানিদের চাটুকারিতা করতো, পাকিস্তানিদেরকে সাপোর্ট দিত নিজের গা বাঁচানোর জন্য, সেই বিষয়টা কিন্তু আলটিমেটলি রাজাকারের মধ্যে ইনক্লুডেড হবে। ওকে, দ্যাটস ইট, ডান। আমাদের কিন্তু রেইনকোট গল্পটার মোটামুটি একটা সামারি দেওয়া শেষ এবং বাংলা টনিকও শেষ। আমরা বিষয় মোটামুটি বুঝতে পারছি।
আমরা কি সবাই বুঝতে পারছি? ওকে, আচ্ছা একজন বলতো যে ভাইয়া আমি হলো পাচ্ছি না, কি বলে ফর্ম ফিল আপের অপশনটা পাচ্ছি না। একটু দেখো, আমাদের কমেন্টে কিন্তু পিন করে দেওয়া আছে, ঠিক আছে? ওই পিন করা অংশটাই কিন্তু তোমাদের হলো কাজকের ফর্মটা। সো তোমরা পিন করা কমেন্টে যাও, ওইখানে গেলেই কিন্তু ফর্মের লিঙ্কটা পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, যারা যারা ক্লাস শুরু করেছে তা কেউ কি ফর্ম ফিল আপ করেছো? জাহেদ আহমেদ বলছে মাত্র এলাম, একটু বুঝাবেন আবার ভাইয়া, একটু কাইন্ডলি পরে ক্লাসটা রিপ্যান্ড করে দেখে নিও, 10 মিনিট আগেই শুরু হয়েছে, সো প্যারা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, যারা যারা হলো গিয়ে তোমার ফর্মটা পেয়েছো খুব ভালো কথা, তোমাদের কোনো বন্ধুরা চাইলে অবশ্যই কিন্তু ফর্মটা তোমরা দিয়ে দিবে। ওকে বাচ্চারা, আমাদের এটাও কিন্তু আলটিমেটলি শেষ। এবার দেখি কিছু আমরা এমসিকিউ সলভ করব। দেখো, দূরে কিংবা কখনো খুবই কাছে যাচ্ছে শোনা ফুটফাট গুলির আওয়াজ, ত্রাসে বুক কাঁপে, পারি না শুধোতে কে কোথায় গেল মোড়ে, দম বন্ধ করে চুপ করে পড়ে থাকি ঘরের কবরে। উদ্দীপকের সাথে রেইনকোট গল্পের সাদৃশ্য হলো 25শে মার্চ রাতের আক্রমণ, মানুষদের ধরে ক্যাম্পে নিয়ে যাওয়া, গুলের আওয়াজ শুনতে পাওয়া। নিচের কোনটা সঠিক? এখানে তোমার 4টা অপশন দেওয়া আছে, অ্যান্সার বলো। অ্যান্সার বলো সবাই। MCQ 1 এর অ্যান্সার বলো। একের ডি বলতেছে সারা, শিপ্রা বলতেছে একের সি, দীপরাজ বলতেছে একের ডি, মশিউর আল আহসান বলতেছে একের ডি। ওকে, তারেক বলতেছে একের ডি, সাগর বলতেছে একের ডি, ইমন বলতেছে একের ডি। ওকে, তানজুম, আকিব, মানহা, কামরুন্নেসা, এরপর দেখতে পাচ্ছি যে কামরুন্নেসার পরে আর কেউ বলে নাই। তোমরা সবাই মোটামুটি বলতেছো একের ডি। ওকে, তা অ্যান্সার দেখি, অ্যান্সার হচ্ছে কি একের বি। দেখো, সি বা ডি কোনোটাই না। এবার আসো আমি তোমাদেরকে হলো কি একটু দেখাই। সেটা হচ্ছে রেইনকোট গল্পের সাথে সাদৃশ্যের যে বিষয়টা, ফার্স্টে তুমি এখান থেকে চিন্তা করো। 25 মার্চ রাতের আক্রমণ, এটা যেরকম ঠিক আছে, ডান। মানুষদের ধরে ক্যাম্পে নিয়ে যাওয়া, এই বিষয়টাও কিন্তু আলটিমেটলি হলো কি ঠিক আছে। এরপর দেখি গুলের আওয়াজ শুনতে পাওয়া। আচ্ছা না, এটার অ্যান্সার একে ডি হবে, বি হবে না। বি হবে না, একে ডি হবে। তার কারণ হচ্ছে আমাদের এই যে রেইনকোট গল্পে আমরা ফজরের সময়কার একটা ঘটনা বলা আছে, যে ফজরের সময়কার যে ঘটনাটা, সেই ঘটনাতে আমরা দেখতে পাই গুলির আওয়াজ শুনতে পাওয়া গিয়েছে। কোনো এক মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে তোমার আজান দিচ্ছে, তাকেও কিন্তু গুলি করে কি করা হয়, হত্যা করা হয়, ঠিক আছে? তাই এরকম একটা জায়গা থেকে গুলির আওয়াজ পুরা গল্পটার মধ্যে শুধুমাত্র ওই জায়গাটাতেই দেখানো হয়, ওই জায়গাটাতেই বলা হয়। যেহেতু গল্পের কোনো এক চিপায় এই বারটা আছে যে গুলির আওয়াজ শোনা যায়, তাহলে অবভিয়াসলি এটাও তোমার অ্যান্সার হবে। তো বাচ্চারা যারা যারা বলছিল একের ডি, তাদের সবার কিন্তু অ্যান্সারটা সঠিক হয়েছে। ওকে, ডান। চলো আগাই সামনের দিকে। 2 নাম্বার, একই প্রশ্ন, রেইনকোট গল্পের সঙ্গে কোন প্রসঙ্গটা মিলে? মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থা, নির্যাতিত বাঙালি, মুক্তিযুদ্ধে মানুষের আত্মত্যাগ। অ্যান্সার বলো। দুয়ের অ্যান্সার বলো সবাই। ওকে, আচ্ছা দুয়ের অ্যান্সার হবে কি ডি। পুরাটা জায়গায় মুক্তি চলাকালীন অবস্থা যেরকম রয়েছে, নাম্বার 1। নাম্বার 2, নির্যাতিত বাঙালির কথা কিভাবে, এই যে বুক কাঁপে পারিরা শুধুতে কোথায় গেল কে মোড়ে, এই যে মোড়ে ওয়ার্ডটা যে আসতেছে, এর মাধ্যমে আমরা নির্যাতিত বাঙালির যে বিষয়টা সেটা হলো দেখতে পাই। এরপর দেখি তোমার মুক্তিযুদ্ধে মানুষের
আত্মত্যাগ, অনেক আত্মত্যাগের কথা আমি দেখতে পাচ্ছি, যেরকম দম বন্ধ করে চুপচাপ পড়ে থাকে ঘরের কবরে, মানে মানুষজন তো ওই মুহূর্তে নিজেদের জানমাল হচ্ছে গিয়ে যে বাঁচানোর যে বিষয়টা, সেটার জন্য তারা সবাই কোথায় তো ঘরের মধ্যে বন্দি অবস্থা, তাই না? তাই এরকম একটা জায়গায় এটাও তোমার সঠিক অ্যান্সার হবে। তাই 2 নাম্বার প্রশ্নের জন্য আমার 3টা উত্তরই হবে গিয়ে সঠিক। আচ্ছা, অলভিয়া বলতেছে, ইভা বলতেছে ভাইয়া স্লাইড কোথায় পাবো? ইভা, এই পোস্টের কমেন্টে দেখো একটা কমেন্ট পিন করে দেওয়া আছে, সেই কমেন্টের মধ্যে এটা তোমার ফর্ম লিঙ্ক আছে। ফর্ম লিঙ্কটা তুমি প্রেস করো, কিছু ইনফরমেশন দেওয়া লাগবে, তোমার নাম আর মোবাইল নাম্বার, তারপরে হচ্ছে আলটিমেটলি তুমি আমাদের আজকের যে ক্লাসটা আছে ক্লাসের স্লাইডটা পেয়ে যাবা। ইভা, তুমি হলো গিয়ে ক্লাসের স্লাইডটা পাওয়ার পর একটু কমেন্ট করে জানিয়ে দিও। ওকে বাবারা, আগাই সামনের দিকে। কলেজ থেকে ঘরে ফেরার পথে ছাত্র পুলিশ সংঘর্ষের মধ্যে পড়ে যায় মাহমুদ। পুলিশের বেধড়ক লাঠি পেটায় সেদিন থেকে সে উঠে ভাষা আন্দোলনের একনিষ্ঠ কর্মী। তার মানে বুঝতেই পারতেছো, এখানে পার্টিকুলারলি ভাষা আন্দোলনের যে টাইম ফ্রেমটা আছে সেই টাইম ফ্রেমের কথা বলা হচ্ছে, মানে ভাষা আন্দোলনের জন্য সে মূলত কাজ করেছে। ঠিক আছে, এমন একটা অবস্থা। ওকে, উদ্দীপকের মাহমুদ রেইনকোট গল্পের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়? কুলি, মিন্টু, নুরুল হুদা, ডক্টর আফাজ? বলো। আচ্ছা, তিথি, তারপর আচ্ছা তুষার মিয়া, না পরীক্ষা পিছাবে না মোস্ট প্রবাবলি। মশিউর আল হাসান, তানজুম, তামান্না, সবাই মোটামুটি 3-এর সি বলতেছো। ওকে, আচ্ছা বিএস মেমো 3-এর সি বলতেছো। আল খোকন বলতেছো 3-এর সি, আমি না খাবো 3-এর সি। আচ্ছা, অ্যান্সার হচ্ছে কি নুরুল হুদা। অবভিয়াসলি যেরকম এখানে যে মাহমুদ আছে, মাহমুদ ইনিশিয়ালি ভাষা আন্দোলনে কাজ করতেছিল না, পুলিশের পিটানি খাওয়ার পরে তার হচ্ছে কি বোধোদয় হয় এবং সে ভাষা আন্দোলনের জন্য আসলে কাজ করা শুরু করে। আচ্ছা স্টুডেন্টস, তোমাদের উদ্দেশ্যে আমার 1 মিনিটে কিছু কথা আছে, একটু কথাটা শেয়ার করি। মানে আমি ক্লাসের মধ্যে শেয়ার করতে চাইছিলাম না, ভাবছিলাম লাস্টে শেয়ার করবো। সেটা হচ্ছে ফর সাম রিজন তোমাদের মধ্যে অনেককেই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ওকে ভাই, 1-এর ডি কী হবে? উদ্দীপকতে মানুষের ক্যাম্পে ধরে নিয়ে যাওয়ার ব্যাপারটি বলা হয়নি। 1-এর ডিতে উদ্দীপকে, আচ্ছা ক্যাম্পে ধরে না নিয়ে যাওয়ার বিষয়টি বলা হয়নি, বাট 1-এর ডি এর দ্বারা দেখো, এখানে চিন্তা করো উদ্দীপক কি বলছে, দূরে কখনো, অ্যান্সার এটা বলছি না, হ্যাঁ, দূরে কখনো বা খুবই কাছে শোনা যাচ্ছে ফুটফাট গুলির আওয়াজ, ত্রাসে বুক কাঁপে, পারি না শুধুতে কে কোথায় গেল মোরে, দম বন্ধ করে পড়ে থাকি ঘরের কবরে। এই যে ঘরের কবরে, এই যে ওয়ার্ডটা আছে, এইটা দিয়ে তোমার একই সাথে দুটো জিনিস হলো কি মিন করে। নাম্বার 1 গৃহবন্দী, নাম্বার 2 ক্যাম্পে বন্দি। ঠিক আছে, এই ঘরের কবর মানে একটা কবর খোঁড়া হয়েছে, এটা ঘরের মতোই দেখতে, তাই এরকম একটা জায়গা থেকে এটা হবে গিয়ে তোমার অ্যান্সার। বুঝতে পারছো যে প্রশ্নটা করেছো? মোহাম্মদ আলী খোকন, খোকন, খোকন মোস্ট প্রবলি। খোকন বুঝেছো যে ঘরের কবরে যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার সাথে তোমার ক্যাম্পে ধরে নিয়ে যাওয়ার বিষয়টির সাথে সাদৃশ্যপূর্ণ। ওকে, ঠিক আছে। আরে আমাদের 26 ব্যাচের শোভার মিম আসছে, গতকাল রাতেই ওদের ক্লাস নিলাম। ওকে, আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক খোকন বুঝতে পারছো, আগাই সামনের দিকে। তো আমি তোমাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে যাচ্ছিলাম, একটু যদি হলো গিয়ে টাইম দাও তাহলে আমি কথাটা বলতে পারি, কথাটা বলে আবার আমাদের যে ক্লাস আছে ক্লাস কিন্তু হলো গিয়ে শুরু করে দেবো। সেটা হচ্ছে রিগার্ডিং তোমাদের যে এক্সাম পিছাবে কি পিছাবে না এমন একটা বিষয়। শোনো, বোর্ড পরীক্ষা, বোর্ড পরীক্ষা এমন একটা বিষয় যেটার সাথে অনেক কিছু সংশ্লিষ্ট থাকে। তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে ভাইয়া জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট দিলে তো হয়ে যায়, বা আমাদের এন্ড থেকে তো আপনারা কী করতেছেন না করতেছেন। সো লাস্ট আপডেট যেটা, আমাদের এন্ড থেকে অলরেডি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে, বাট বোর্ড কর্তৃপক্ষ আদৌ পরীক্ষা পিছাবে কি না সেটা কিন্তু সম্পূর্ণরূপে তাদের একান্ত নিজস্ব ডিসিশন। ঠিক আছে,
ফর এন এক্সাম্পল, আমি যদি আমার আজকে খুবই বেসিক এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝে, আজকে সকালবেলা আমার হলো 10টা থেকে 10:30টার মধ্যে অফিসে আসার কথা, বাট সকাল থেকে আমার শরীর খুব খারাপ লাগছিল, আমি অফিসে আসতে পারিনি টাইমলি, আমার একটু দেরি হয়ে গেছে। সো এতে করে যেটা হয়েছে, অফিসে আসার পরে আমার প্রথম 1 ঘন্টার মধ্যে যা যা কাজ করার দরকার ছিল সেটা আমি করতে পারিনি। এখন যেটা হয়েছে, কাজগুলো পিছায় গেছে, আমার এটা হয় আজকে রাত জেগে করতে হবে, না আগামীকালকে করতে হবে। দেখো, আমার আজকে শরীর খারাপের জন্য অফিসে আসতে দেরি হয়েছে, এই জন্য আমার এই ছোট্ট প্রবলেম হয়ে গেল। এবার সেম জিনিসটা বোর্ডের প্রেক্ষাপট থেকে চিন্তা করো। বোর্ড যদি হলো কি পরীক্ষা হলো কি পিছাতে নেয়, তাহলে তার আগে পরে অনেকগুলা ফ্যাক্টর নিয়ে চিন্তা করতে হয়, তাই ডিসিশনটা এত সহজে আসে না। তাই সব কিছু মিলিয়ে অবভিয়াসলি সিচুয়েশনটা খুব একটা ন্যারো হয়ে গেছে তোমাদের জন্য। সিলেট বোর্ডের এই অবস্থা, পরবর্তীতে তোমরাতে যখন হলো পরীক্ষাটা যদি তোমরা হলো আগে দিয়ে ফেলতেছো বা ওরা পরে দিয়ে ফেলতেছে, এটা একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, অ্যাডমিশনের সময় একটা ঝামেলা হতে পারে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাদের উদ্দেশ্যে আমি তোমাদের ফার্স্ট ভাইয়া একটা সাজেশনে দিব, পরীক্ষা পিছাতে পারে, পরীক্ষা পিছাবে, ওয়েটিং ফর দ্য ডিসিশন, এটার জন্য পড়তে পারতেছি না, এই জায়গা থেকে আল্লাহর বাস্তে ভাই তোমাদের কাছে দুটো হাত জোর করে বলতেছি, আল্লাহর বাস্তে এই জিনিসটা মাথা থেকে বাদ দাও। পরীক্ষার মতো হবে কি হবে না ওটা অন্য বিষয়। তুমি জানো, 30 তারিখে এক্সাম, 30 তারিখে এক্সাম হবে, আল্লাহ মাফ করুক তার আগে কোনো একটা বিশাল বড় বড় একটা ভূমিকম্প হয়ে পুরো বাংলাদেশের মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে বাংলাদেশ 2 টুকরা হয়ে গেছে, ফর অ্যান এক্সাম্পল, আল্লাহ মাফ করুক। এই ধরনের কোনো বাজে সিচুয়েশন না হওয়া পর্যন্ত ধরে নাও যে পরীক্ষা তোমার 30 তারিখে হচ্ছে। আর যদি কোনো ডিসিশন আসে, অবভিয়াসলি নির্দিষ্ট সময়ের আগে তোমাদেরকে জানানো হবে। বাট একটা বিষয়, পরীক্ষা পিছাবে, যদি পিছায় তোমাদেরকে জানানো হবে, বাট হোয়াট ইফ না পিছায়? তোমরা যে বলতেছো যে ভাই কি করব না করব, আমাকে যতবার লিখতেছো ভাই কি করব না করব, অতবার যদি বাংলার একটা কবিতা পড়ো সেটা বেস্ট, ঠিক আছে? তাই আমাকে না জিজ্ঞেস করে ওই টাইমটাতে বাংলার একটা কবিতা পড়ো, বাংলার একটা তোমার গদ্য পড়ো। সো এই যে বিষয়টা, এই বিষয়টা তোমাদের কাছে বলার ছিল, খুবই শর্টলি বললাম 1 থেকে 1.5 মিনিটের মধ্যে। প্রথমত পরীক্ষা পিছানোর বিষয়টা, লাইক শিক্ষামন্ত্রী বললেন পরীক্ষা পিছায় যাবে, সাথে পিছায় যায় না, বিষয়টা অনেক কিছু ভেবেচিন্তে কাজ করতে হয়, নাম্বার 1। নাম্বার 2, তোমাদের এন্ড থেকে আমি চাই না প্রিপারেশন কোনো ল্যাকিংস থাকুক, তাই 30 তারিখে এক্সাম হবে, এটা মাথায় রেখে পড়তে থাকো। ওকে, ঠিক আছে, ডান। দেখো, এই যে তোমাদের একটা কোশ্চেন পরীক্ষা সংশ্লিষ্ট, এটার জন্য অলরেডি আজকের ক্লাসে 5 মিনিট কিন্তু নষ্ট হয়ে গেল। ছোট্ট একটা জিনিস ইনক্লুড করছে ক্লাসের মধ্যে, অন স্পট ক্লাসের 5 মিনিট নষ্ট। ঠিক তেমনি বোর্ড, এত বড় একটা বোর্ড পরীক্ষা পিছাবে, তার আগে পরে কতগুলো ফ্যাক্টর দেখতে হবে না? তোমরাই চিন্তা করো। ওকে বাবারা, স্টার্ট করি, আসো। একই প্রশ্নের অ্যান্সার হচ্ছে স্বাধীনতা সংগ্রাম গেল। 5 নাম্বারটা সবাই একটু পড়ো, 5 নাম্বারটা সবাই একটু পড়ো, একটু ট্রিকি কোশ্চেন, সবাই একটু পড়ে দেখো 5 নাম্বারটা। আমি হলোকে চলে আসতেছি। পাঁচ নাম্বার পড়ো সবাই। পিতৃহীন সরল প্রকৃতির মৃদুলকে প্রভাবশালী মীর সাহেবের লোকেরা ধরে নিয়ে একটা মিথ্যা দলিলে সাইন করতে বলে। মৃদুলের মনে পড়ে যায় বাবার শেষ উপদেশের কথা, অন্যায়ের কাছে কখনো মাথা নত করো না। বিপদের সম্ভাবনা জেনেও মৃদুল তার সিদ্ধান্তে অটল থাকে। এটার অ্যান্সার অবভিয়াসলি আমরা সবাই বুঝতে পারতেছি, এটার অ্যান্সার হবে কি ডি, নুরুল হুদা। কারণ নুরুল হুদাও কিন্তু অন্যায়ের সামনে মাথা নত করেনি, সে কিন্তু তার জায়গা থেকে তার শ্যালকের কথা বলেনি। গেল। সো এবার আমরা আলোচনা করব বিলাসী নামক যে গল্পটি রয়েছে, সে বিলাসী নামক গল্পটি নিয়ে, ঠিক আছে? খুবই শর্টলি এই বিলাসী গল্পটা হলো গিয়ে তোমাদের কাছে সামারাইজ করি। ওকে, দেখো বাচ্চারা শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো। বিলাসী গল্পটা 2টা সত্তার মধ্যে একটা যুদ্ধের গল্প। যুদ্ধ ওয়ার্ডটা বললে ভুল হবে, 2টা সত্তার মধ্যে তোমার হলো একটা কি বলবো, এটা ফাইট লেভেলের কথাবার্তা বা ফাইট লেভেলের গল্প। কোন 2টা সত্তা? একটা হচ্ছে তোমার প্রেম ভালোবাসা ভার্সাস সামাজিক প্রথা। আমি যদি হলো কি চিন্তা করি, কি বললাম, একটা টপিক কি প্রেম ভালোবাসা, এবং এটার এগেনস্টে সামাজিক প্রথা। প্রেম ভালোবাসা কেমনে আমি যদি ক্লিয়ারলি বলি, বিলাসী গল্পে আমাদের যে মৃত্যুঞ্জয় কিন্তু ভালো টাকা পয়সার মালিক ছিল, তার বিশাল একটা বাংলা প্যাটার্নের বাড়ি আছে, অনেক বড় হলো গিয়ে একটা বাগান আছে, আম বাগান, মোস্ট প্রবাবলি অনেক বড় একটা আম বাগান আছে।
এখন তার মা বাবা নেই। সো সে যখন হচ্ছে তোমার একা একা থাকে, তার হচ্ছে নানা রকম সমস্যা হতেই পারে। তার এক পুরাতন খুড়া আছে, জ্ঞাতি খুড়া আছে, জ্ঞাতি খুড়া তার সাথে থাকে থাকে না, বাট আলটিমেটলি ওভাবে তার কোনো খোঁজ খবর রাখে না। এরকম করতে করতে একদিন মৃত্যুঞ্জয় মারাত্মক অসুস্থ হলো। তারপর গল্পে দেখা যায় বিলাসী নামক এক নারী তাকে হচ্ছে কি সেবা শুশ্রূষা করে। বিলাসী কোত্থেকে আসে, কীভাবে আসে, এই বিষয়টা আমাদের গল্পে কিন্তু সঠিকভাবে বলা নাই। সো দেখো, একটা মানুষ দীর্ঘদিন ধরে অসুস্থ, অনেক দিন ধরে সে অসুস্থ অবস্থায় রয়েছে। যদি হলো চিন্তা করি, তাকে একজন নারী সার্বক্ষণিক পাশে থেকে সেবা শুশ্রূষা করছে, সার্বক্ষণিক তার কথা চিন্তা করছে, তাকে রান্না বাড়া করে খাওয়াচ্ছে। অবভিয়াসলি যাকে ওই নারীটা এভাবে সেবা করছে, ওই লোকটা বা ওই পুরুষটা একটা নির্দিষ্ট সময় পরে তার প্রতি এক ধরনের ভালো লাগা বা এক ধরনের আবেগ কাজ করবে। মৃত্যুঞ্জয়ের ক্ষেত্রে ঠিক এমনটাই হয়েছে, এবং মৃত্যুঞ্জয়েরও যেরকম বিলাসীকে ভালো লেগে যায়, আর বিলাসীর মৃত্যুঞ্জয়ের সাথে থাকতে থাকতে, মৃত্যুঞ্জয়কে সেবা করতে করতে বিলাসীও আলটিমেটলি মৃত্যুঞ্জয়কে ভালোবেসে ফেলে। এখন প্রবলেম যেটা হয়েছে আমাদের এই বিলাসীর ক্ষেত্রে, বিলাসী ছিল সাপুরের মেয়ে, মানে যে সাপের খেলা দেখায়, ঠিক আছে। তার বিপরীতে যদি আমি চিন্তা করি, আমাদের মৃত্যুঞ্জয় ভাই তো বিরাট বিরাট বড় লোক, তার সামাজিক প্রতিপত্তি অনেক ভালো আছে। এখন ওদের যে বিয়েটা তদানীন্তন সময়কার হিন্দু ধর্মাবলম্বীদের যে ক্যাস্ট কালচার, আমি একটা পার্টিকুলার ওয়ার্ডিং বললাম, এটা হচ্ছে ক্যাস্ট, CAST। এর মানে হচ্ছে গিয়ে তোমার যে শ্রেণী প্রথাটা রয়েছে বা শ্রেণী বৈষম্য যেটা রয়েছে সেটা, যেরকম ব্রাহ্মণের সাথে ব্রাহ্মণের বিয়ে হবে, শূদ্রের সাথে শূদ্রের বিয়ে হবে, এই যে বিষয়টা, এই পার্টিকুলার জিনিসটা আলটিমেটলি আমরা দেখতে পাই। ওই সময়তে সমাজে এই জিনিসটা অনেক বেশি প্রচলিত ছিল। শুধুমাত্র ওই সময় না, এখনও দেখা যায় যে এই যে ক্যাস্টের যে বিষয়টা রয়েছে বা হিন্দুদের যে কাস্ট রয়েছে, সেখানে কিন্তু এটা মেনটেন করে এখনও কিন্তু তোমার বিয়ে শাদী করানো হয়। যেরকম দাস বংশের সাথে দাস বংশেরই বিয়ে হবে বা ওই লেভেলের অন্য কোনো বংশের বিয়ে হবে। যেহেতু মৃত্যুঞ্জয় এবং বিলাসীর মধ্যে এই জিনিসটা হয় না, তখন সোসাইটি ওদেরকে আর মেনে নেয় না। তখন ওই যে তোমার হিন্দু সমাজটা রয়েছে, সেই হিন্দু সমাজের রক্ষণশীল মনোভাবের কারণে দেখা যায় যে আমাদের বিলাসী এবং যেই মৃত্যুঞ্জয় রয়েছে, ওদের যে ভালোবেসে বিয়ে করার বিষয়টা, এটা সমাজ গ্রহণ করে না এবং সমাজ তাদেরকে ধিক্কার দিতে থাকে এবং তারা বলে যে তোমার সমাজ থেকে বেরিয়ে যাও। তার মানে এন্টায়ার যে গল্পটা রয়েছে, সেই এন্টায়ার গল্পটার মধ্যে কলিশন বা তোমার সংঘর্ষের জায়গা কি, একটা হচ্ছে কি প্রেম ভালোবাসা বা প্রেম ভার্সেস বা প্রেম বনাম সমাজ, ঠিক আছে, প্রেম বনাম সমাজ, এটাই অ্যাকচুয়ালি অনেক বড় একটা প্রবলেম ক্রিয়েট করে। ওকে, অ্যান্ড পরবর্তী সময়তে আমাদের যে মৃত্যুঞ্জয় রয়েছে, মৃত্যুঞ্জয় তার সব কিছু হলো কি বলে, মৃত্যুঞ্জয় তার সব কিছু ত্যাগ করে বিলাসীর সাথে চলে যায় এবং অনেক বছর পরে দেখতে পাই যে মৃত্যুঞ্জয় এখন একজন সাপুড়ে হয়ে গিয়েছে। অর্থাৎ সেও এখন সাপের খেলা দেখায় বা এই সাপের খেলা দেখিয়ে মূলত মৃত্যুঞ্জয় তার জায়গা থেকে তার জীবিকা নির্বাহ করছে। ভালো কথা। একদা মৃত্যুঞ্জয় এক জায়গায় সাপের খেলা দেখাতে গিয়েছে বা সাপ ধরতে গেছে এবং সে সাপ ধরতে গিয়ে তোমার সাপের কামড় খায় এবং পরবর্তী সে মৃত্যুঞ্জয় মারা যায়। অ্যান্ড এটা নিয়েও সোসাইটিতে অনেক কথাবার্তা হয় যে মৃত্যুঞ্জয় নিজের হাতে নিজের যে তোমার সুখের সংসার ছিল, তার যে এত হলো কি বিশাল প্রতিপত্তি ছিল, সব কিছু সে ত্যাগ করেছে। বাট আলটিমেটলি যদি হলো কি আমি চিন্তা করি, মৃত্যুঞ্জয় কিন্তু তার সমাজকে সে গুরুত্ব দেয় না। সে দেখছে যে এই বিলাসী নারীটা তার জন্য এত হলো গিয়ে কাজ করছে, এত হলো গিয়ে তোমার হলো কষ্ট করছে, সেই বিলাসীকে সে কিনা ভালোবেসে ফেলছে, তাকে ছেড়ে আমি কেন যাব। তাই সে তার ধন সম্পত্তি ছেড়ে আসতে পিছপা হয় না। বাট সোসাইটি এটা নিয়ে কথাবার্তা বলে, সোসাইটি তাকে নিয়ে অনেক বেশি নেতিবাচকতা হলো গিয়ে শো করে। এরকম করতে করতে এই যে বিলাসী,
সে তার স্বামীকে এতটাই বেশি ভালোবাসতো, স্বামীর মৃত্যুর শোক এই মিস্টার বিলাসী আর সহ্য করতে পারেনি। পরবর্তীতে সেও কিন্তু আসলে আত্মহত্যা করে এবং মৃত্যুঞ্জয় বিলাসীর যে প্রেম কাহিনী, সে প্রেম কাহিনীর এখানে সমাপ্তি ঘটে। আর আমি যে এতক্ষণ ধরে এতগুলা কথা বর্ণনা করলাম, আমি জানি না তোমরা কয়জন কি খেয়াল করেছো, প্রত্যেকটা জিনিসই কিন্তু এই পয়েন্টের মধ্যে আছে। কেমনে? নাম্বার ওয়ান, সমাজে কুসংস্কারচ্ছন্নতা। তোমার উঁচু জাত নিচু জাতের মধ্যে বিয়ে হতে পারবে না, নিচু জাত উঁচু জাতে কোনো খাবার রান্না করে দিলে সে খাবার খেতে পারবে না, এই বিষয়টা কিন্তু নাম্বার ওয়ানে চলে আসে। নাম্বার দুই, বর্ণ বৈষম্য। এই যে আমি হিন্দুদের কাস্ট প্রথা বা শ্রেণী বিভাজন যে প্রথাটা, সেটা নিয়ে কথাবার্তা বললাম, এটাও কিন্তু এখানে চলে আসে। লঘু পাপে গুরু শাস্তি। হিন্দু সম্প্রদায় অনুযায়ী তোমার আমাদের মৃত্যুঞ্জয় এবং বিলাসী অনেক বড় পাপ করে ফেলছে, বাট অ্যাপারেন্টলি তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করছে। এই যে তোমার বিয়ে করাটা, এটা তো কোনো পাপ হইতে পারে না, কিন্তু তাদেরকে অনেক বড় একটা শাস্তি দিয়ে ফেলে, এই তাদেরকে সমাজচ্যুত করে ফেলে। নাম্বার চার, এইটা নিয়ে একটু কথাবার্তা বলতে হবে, ঠিক আছে? নাম্বার চারের যে বিষয়টা আছে, এটা হলো আমি এখন আমাদের এই স্লাইডের মধ্যে লিখব, ঠিক আছে? বিলাসীর বৈশিষ্ট্য। নাম্বার ওয়ান, স্বামী ভক্ত। নাম্বার দুই, নীতিবান। প্রত্যেকটি ব্যাখ্যা করবো, সমস্যা নেই। নাম্বার তিন, মৃত্যুঞ্জয়ের প্রতি ভালোবাসা। নাম্বার চার, সুশীল। নাম্বার পাঁচ, কর্তব্যপরায়ণ। ঠিক আছে, সো দেখো বিলাসীর কথা লিখলাম, পাঁচটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে আমি এখানে লিখলাম। ওকে, নাম্বার ওয়ান, সে স্বামীভক্ত ছিল। নাম্বার দুই, তার অনেক হলো কি নীতিমালা ছিল, সে অনেক নীতিবান ছিল, এই জন্যই তাকে নীতিবান বলবো। মানে সাপের যে বিষ কালেক্ট করা, বা সাপকে মেরে সাপের বিষ কালেক্ট করে ফেললে বা বিষ দাঁত ভেঙে পড়ে, তোমার হচ্ছে সাপ আর কিন্তু বাঁচে না। আলটিমেটলি এই জায়গা থেকে যদি হলো কি আমি চিন্তা করি, এই যে নীতিবান ওয়ার্ডটা রয়েছে, আমরা বলতে পারি তিনি একজন হচ্ছে নীতিবান। মৃত্যুঞ্জয়ের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল, এটা বিয়ের আগের কথা বলতেছি, সে সময়তে হচ্ছে সে অগাধ ভালোবাসা সে প্রকাশ করেছে, স্বামী ভক্ত হবার কারণে স্বামীকে অনেক সেবা শুশ্রূষা করেছে। এবং সুশীল, এই ওয়ার্ডটার মধ্যে আমি একই সাথে কর্মনিপুণ, বুদ্ধিমতী, সেবাব্রতী, তিনটাকে আমি একসাথে মিন করছি এই সুশীল দিয়ে। কর্মনিপুণ, সেবাব্রতী, ঠিক আছে? এই দুইটা বিষয় সুশীলের মধ্যে আসতেছে। এবং সে কর্তব্যপরায়ণ, যে তার কোনো দায়িত্ব দেওয়া হলে তিনি কিন্তু আসলে এই দায়িত্বটা পালন করতে চাবে বা পালন করবে। সো এটা হচ্ছে কি তোমার এন্টায়ারলি মিস্টার বিলাসীর হচ্ছে কি বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আমাদের মাথায় রাখতে হবে। অ্যান্ড স্টুডেন্টস, তোমরা এখন যে স্লাইডটা পেয়েছো, এই স্লাইডটা কিন্তু দাগানো না, নর্মাল একটা স্লাইড, ঠিক আছে? তোমরা যদি আমার আজকের এই দাগানো স্লাইডটা চাও, তাহলে অবশ্যই 10MS এসএসসি এইচএসসি স্টুডেন্টস গ্রুপে আজকের ক্লাস ফিডব্যাক দিবা। আজকের ক্লাস ফিডব্যাক দিবা, ক্লাসটা কেমন লাগছে এই বিষয়টা তোমরা হলো গিয়ে ওই গ্রুপটাতে পোস্ট করবা। পোস্ট করার পরে এই যে দাগানো যে স্লাইডটা রয়েছে,
যে পোস্ট করবা তাকে হচ্ছে গিয়ে কিন্তু ওই দাগানো স্লাইডটা আমি পাঠাই দেবো, ঠিক আছে? গতবার যারা যারা পোস্ট করেছে সবাইকে কিন্তু আমি দাগানো স্লাইডটা পাঠিয়ে দিয়েছি। তোমরা একদিক দিয়ে পোস্ট করেছো, একদিক দিয়ে হলো আমি তোমাদের ইনবক্সে নক দিয়ে দাগানো স্লাইডটা পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? তাই তোমরা যারা দাগানো স্লাইডটা চাও, শর্ত একটাই, এটা হলো পোস্ট করতে হবে, তোমার ফিডব্যাক দিতে হবে। যদি ফিডব্যাক দাও অবভিয়াসলি তোমাদেরকে দাগানো স্লাইডটা দিয়ে দেবো। ওকে, এরপর দেখি নাম্বার 5, বিলাসী ও মৃত্যুঞ্জয়ের মধ্যে ভালোবাসা। এটা পুরোটা টাইমে আমরা পড়লাম। সো ইয়াস, এতটুকু বিলাসী গল্পটা। এবার দেখি উপরের আদালতের হুকুম বলতে কি বোঝানো হয়েছে, বলো। আচ্ছা, জাকি ভাইকে বলবো কিছু ক্লাস নিতে, দীপরাজ। ওকে, জাকির সাথে আমি কথা বলবো, প্যারা নেই। না, পয়েন্ট করে কেউ কিছু লিখবা না, প্যারা করে লিখবা। আচ্ছা বলো, উপরের আদালতের হুকুম বলতে কার নির্দেশ বোঝানো হয়েছে? উপরের আদালতের হুকুম বলতে কার নির্দেশ বোঝানো হয়েছে? স্রষ্টার, হাইকোর্টের, জজ কোর্টের, নাকি খুড়ার? বলো, অ্যান্সার বলো। অ্যান্সার বলো স্টুডেন্টস। ওকে, দ্য অ্যান্সার ইজ স্রষ্টার। ওকে, এটা মোটামুটি গেল। নাম্বার 2, বাবুরা একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। বিলাসী এই কথা কেন বলেছিল? শিয়াল কুকুরে খাবে বলে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পারবে না বলে, মৃত্যুঞ্জয় মরে যাবে বলে। কোনটা সঠিক? কোনটা সঠিক সবাই একটু বলো। ওকে, 2-এর এ বলতেছে অনেকে। দ্য অ্যান্সার ইজ 2-এর এ, ঠিক আছে। মৃত্যুঞ্জয় মরে যাওয়ার বিষয়টা আসবে না, এখানে আসবে তোমার শিয়াল কুকুর খেয়ে যাবে এবং রোগা মানুষ সমস্ত রাত খেতে পারবে না। ঠিক আছে, ডান। এরপরের যে স্লাইডটা, এখানে তোমার হলো গিয়ে বলছে উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নের উত্তর দাও। মরণ রে তুহ মম শ্যাম সমান, মরণ রে তুহ মম শ্যাম সমান উদ্দীপকের সঙ্গে সঙ্গতিপূর্ণ চরিত্র কোনটা? তিনের বি বলতেছে অনেকে, বিলাসী। ওকে, মুস্কান বলতেছে 3-এর এ, মৃত্যুঞ্জয়। এ কিংবা বি যে কোনো একটা হবে, বাট এটার অ্যান্সারটা হবে তোমার বিলাসী। এখানে বুঝতে হবে মরণ রেতু মম শ্যাম সমান মানে কি? মানে হচ্ছে এই পুরো যে লাইনটা, মৃত্যুঞ্জয়ের পরে বিলাসীর কাছে মনে হচ্ছে বেঁচে থাকা আর মারা যাওয়া একই জিনিস। কারণ আমাদের যে বিলাসী মৃত্যুঞ্জয়কে অসম্ভব ভালোবাসতো, অন্ধের মতো ভালোবাসতো। তাই এরকম একটা জায়গা থেকে আমরা এটা বলছি যে এই বাক্যটার মানে হলো বেঁচে থাকা আর তোমার মরে যাওয়া সেম জিনিস, ঠিক আছে? ডান। আগাই সামনের দিকে। উক্ত চরিত্রটা তোমার সমাজ গেল। এই 5 নাম্বারের অ্যান্সারটা দাও। 5 নাম্বার কোশ্চেনটা পড়ো সবাই। আচ্ছা, সো 5-এর গ বলতেছে অনেকে, দ্য অ্যান্সার ইজ বিলাসীর। প্রীতিময় চাকমার সাথে বিলাসীর মিল রয়েছে। তার কারণ প্রীতিময় চাকমা শহরে আসে সকাল থেকে ঘোরাঘুরি করে, ক্ষুধার্ত হয়ে খাবারের চাইলে হোটেল মালিক বলল আদিবাসীদের জন্য 2 নাম্বার বাসন আমার হোটেলে রাখি না। তার প্রীতিময় চাকমা একজন আদিবাসী,
তাকে আসলে সমাজ হেয় প্রতিপন্ন করে। দ্যাটস ইট। আসো আগাই, 3টা 10 বাজে, আমাদের কিন্তু আরো 2টা টপিক বাকি। মানব কল্যাণ প্রবন্ধ। মানব কল্যাণের কথায় যেটা বলছে ভাই, মানুষের কল্যাণ করতে চাও, কল্যাণ করো, কোনো প্যারা নেই, বাট কাউকে ভিক্ষা দিয়ে তোমার কল্যাণ করো না, রেদার দেন তাকে একটা কাজ খুঁজে দাও। ঠিক আছে, দেখি মানব কল্যাণ বলতে বোঝায় মানুষের সার্বিক কল্যাণ সাধন। তোমার সামনে যখন ভিখারি আসলো, ভিখারি আসার পর তুমি তাকে 10 টাকা দিলা, 10 টাকা দিয়ে তুমি হয়তো তাকে একবেলার রুটি কলা খাওয়ার টাকা দিলা, বাট আলটিমেটলি ওই যে মানুষটা আছে, ওই মানুষটা পরের 4 বেলা কি খাবে সেটা কিন্তু সংস্থান তুমি করলা না। তাই এতে করে কোনো সার্বিক মঙ্গল সাধন হয় না, সাময়িক সময়ের জন্য একটা মঙ্গল সাধন হয়। ঠিক আছে, এরপর হলো গিয়ে দান খয়রাত কোনো কল্যাণমূলক কাজ না, মানে দান খয়রাত করলে আসলে কোনো কল্যাণ হয় না, সেই বিষয়টা এখানে তোমার দেখানো হয়েছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, মহৎ প্রতিপাদের আদর্শ অনুসরণ। মহৎ যারা রয়েছেন, যারা হলো গিয়ে অনেক প্রতিভাবান ছিলেন, তারা তাদের চারপাশের মানুষদের কীভাবে ট্রিট করেছেন, তারা তাদের মানুষদের সাথে কীভাবে কথাবার্তা বলেছেন, কীভাবে হলো গিয়ে তোমার তাদের সাথে ব্যবহার করেছেন, তারা কি জাস্ট ভিক্ষা দিয়ে চলে গেছে, নাকি হচ্ছে তাদের জন্য উন্নতি করার জন্য কাজ করেছে, কর্মসংস্থানের জন্য কাজ করেছে, এই বিষয়টা মূলত এখানে বলা হচ্ছে। গেল, ক্লাস শেষ হবে ঠিক 3টা 30-এ। ঠিক আছে, এবার আসছো আমার 5টা এমসিকিউ দেখি। বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে, আমি স্ক্রিন থেকে সরে আসি, তোমরা দেখো। আরে তাপস চন্দ্র দাস ভাই, কি অবস্থা, কেমন আছেন? বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা যায় একমাত্র কার সাহায্যে? মুক্ত বুদ্ধি, মুক্ত বিচার বুদ্ধি, সদিচ্ছা সুবুদ্ধি। অ্যাক্সিডেন্টালি আমার হাতে চাপ লেগে এই রিমোটটা খুব পচা, তোমার অ্যান্সারটা চলে আসছে। অ্যান্সার হচ্ছে কি মুক্ত বিচার বুদ্ধি। মানে তোমার জাজমেন্ট করার যে ক্যাপাবিলিটা, ইট শুড বি ফ্রি, এটা কোনোভাবে ম্যানিপুলেটেড হবে না। ফর অ্যান এক্সাম্পল, আমি তোমাদের ফারসিন ভাই একটা কাজ করছি, যে কাজটা হয়তো ঠিক না, ইন দ্যাট কেস তোমাদের উচিত কি হবে? তোমাদের উচিত হবে সেই জিনিসটা ওপেনলি ডিসকাস করা, যে আচ্ছা ভাইয়া কেন এই কাজটা করছে, ভাইয়া কি এটা বুঝে করছে নাকি না বুঝে করছে নাকি বাধ্য হয়ে করছে। ঠিক আছে, আগে এই ডিসকাশনটা প্রয়োজন। যদি এই ডিসকাশনটা তোমার হচ্ছে গিয়ে হয় তাহলে তো হইলই, তার ওইটাই বেসিক্যালি বলা হচ্ছে তোমার মুক্ত বিচার বুদ্ধি, যে তুমি ফ্রি ওয়েতে কোনো কিছু বিচার করতে পারো কি না। গেল, এই তো তাপস ভালো নাই রে, শরীরটা খুব খারাপ। আচ্ছা, MCQ 2, তাই সবার কর্মকল্যাণ কর্মের মধ্যেও রয়েছে সামাজিক পরিণতি। আচ্ছা, কর্ম, তাই সব রকম কল্যাণ কর্মেরও রয়েছে সামাজিক পরিণতি। এটার অ্যান্সার বলো। এটা তোমার একটা স্পেস হয়নি ফর সাম রিজন, তবে সব রকম কল্যাণ কর্মেরও রয়েছে সামাজিক পরিণতি। অ্যান্সার বলো। অ্যান্সার বলো। 2-এর বি বলতে অনেকে, তোমার অ্যান্সার 2-এর বি। হ্যাঁ ঠিক আছে, সব রকম কল্যাণ কর্মের মধ্যে রয়েছে সামাজিক পরিণতি। অবভিয়াসলি এখানে তোমার অর্থবিত্তের অহংকার কথা বলতেছে। তোমার যখন অর্থবিত্তের অহংকার হয়ে যাবে, তখন তুমি আরও বেশি টাকা কামাইতে চাবা, আরও বেশি টাকা কামাইতে যেয়ে তুমি কি বিভিন্ন ধরনের অকর্ম করবা, কর্ম করবা, দুর্নীতি করবা। এটা আসলে ঠিক না, এবং এটাই হচ্ছে তোমার এক ধরনের সামাজিক নেগেটিভ পরিণতি। ঠিক আছে, গেল আগাই। আবুল ফজল কত সালে মানব কল্যাণ প্রবন্ধটি রচনা করেন? এটা তিনি সবাই পারবেন, 1972 সালে। এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হয়? অ্যান্সার হচ্ছে মানব মর্যাদা। আবুল ফজল রচিত চৌচির কোন ধরনের রচনা? 5 নম্বরের অ্যান্সারটা দাও। এই মানুষজন সবাই হলো গিয়ে মিমের আর শোভার কথায় প্যারা খায় না। মিম আর শোভা কিন্তু 26 ব্যাচের, বুঝছো? ওরা তোমাদের হচ্ছে অনেক জুনিয়র। আচ্ছা এই শোনো, তোমরা কি সবাই আমাদের ফর্মটা ফিল আপ করতেছো তো? ফর্ম ফিল আপ না করলে কিন্তু আজকের ক্লাসে স্লাইড পাবা না।
ওকে, ঠিক আছে। সো মোটামুটি 5-এর খ বলতেছো নাকি? দ্য অ্যান্সার ইজ তোমার উপন্যাস। 5-এর অ্যান্সার হবে কি খ বা উপন্যাস। গেল, এতটুকু মোটামুটি ক্লিয়ার। এবার আমরা শুরু করি 52 দিনগুলো, এবং এর মধ্যে তোমাদের কিন্তু যাবতীয় গদ্য শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো ইয়েস, এই প্রশ্নটা, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা অনেক জায়গায় আসছে, এই জন্য তো দিছি, এবারও আসতে পারে। 52 দিনগুলো বেসিক্যালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত হলো কি একটা আত্মজীবনীমূলক লেখা, যেখানে বঙ্গবন্ধুর নিজস্ব এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করা হয়েছে। নাম্বার 1, নাম্বার 2, কি হয়েছে এন্টায়ার 52 দিনগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা, বঙ্গবন্ধুর জেলে যাওয়া, 3টা ভাগে ভাগ করতে পারি। প্রথমত, জেলে যাওয়ার প্রাক্কালে বঙ্গবন্ধুকে কি করছে। নাম্বার 2 হচ্ছে যে এই তুষার মিয়া আল্লাহর ওয়াস্তে পরীক্ষা পিছাবে কি পিছাবে না, এই রিলেটেড আর কোনো প্রশ্ন করো না রে ভাই। কারণ আমি তোমাদের কতবার বলছি এই বিষয়টা নিয়ে চিন্তা না করতে। এটা এক সাইডে ফেলে দিয়ে নিজের মতো করে পড়াশোনা করো। আচ্ছা, দেখো যেটা হলো কি বলতেছিলাম, 52 দিনগুলো যে গদ্যটি রয়েছে, গদ্যটি বা আত্মজীবনীমূলক লেখা বা স্মৃতিচারণমূলক লেখা, এই যে তোমার লেখাটা রয়েছে, এই লেখাটা হলো তুমি কি করবা, এই লেখাটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। 1 নাম্বার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলে যাওয়ার আগের ঘটনা। 2 নাম্বার, জেলে যাওয়ার পর কি কি হয়েছে। এবং 3 নাম্বার যে বিষয়টা, বঙ্গবন্ধুর জেল থেকে ছাড়া পাওয়ার পরে তার ফ্যামিলি টাইমটা, ঠিক আছে? প্রথমটা বলি, জেলে যাওয়ার আগে বঙ্গবন্ধু যখন দেখেছে তাকে হলো ফরিদপুর জেলে ট্রান্সফার করা হবে, তখন কিন্তু এই জায়গা থেকে যদি হলো আমি চিন্তা করি, তাহলে সেটা হচ্ছে আমাদের যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রয়েছেন, তিনি অত্যন্ত দূরদর্শী সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন। তার মানে তার আসলে ফার্স্ট সাইট অনেক অনেক বেশি ভালো ছিল। তিনি বুঝতে পারতেছিলেন যে তাকে যদি এইভাবে ঢাকা জেল থেকে ফরিদপুর জেলে হচ্ছে গিয়ে তোমার কি বলে কনভার্ট করা হয়, এই জায়গা থেকে যদি হলো কি চিন্তা করি, বা ফরিদপুর জেলে যদি পাঠায় দেওয়া হয়, তাহলে কিন্তু একটা ছোট্ট প্রবলেম হবে। তখন তার ঢাকার যেই রাজনৈতিক কর্মীরা রয়েছে, রাজনৈতিক কর্মীরা কিন্তু তাকে জানবে না যে কই গেল লোকটা, হুট করে গায়েব হয়ে গেল কিনা। তাই তিনি নানানভাবে কল কাঠি নেড়ে, নানান রকম হচ্ছে গিয়ে তোমার চতুরতার পরিচয় দিয়ে তার কর্মীদেরকে জানে। গেল, ফরিদপুরে যাওয়ার পরে ফরিদপুরের থেকেও একজন মহিউদ্দিন আসে, সেই মহিউদ্দিনকেও তিনি জানায়। মহিউদ্দিন কিন্তু এই পুরাটা লেখায় 2টা, একটা হচ্ছে বঙ্গবন্ধুর সাথে যে জেলে ছিল, এবং আরেকজন হলো ফরিদপুরের যে মহিউদ্দিন, ঠিক আছে? সো এরপরে জেলের মধ্যে সে অনশন করা শুরু করে, তাকে তো প্রাইমারি ফেলা হচ্ছিল, জোর করে খাবার খাওয়ানো হচ্ছিল, বা সে খাবার টাবার খায় না। অ্যান্ড আলটিমেটলি দেখা যায় যে পরবর্তীতে বাধ্য হয়ে পাকিস্তান সরকারকে ছাড়ে। ছাড়ার পরে তাকে যখন ছেড়ে দেয়, তখনই একটা কিন্তু প্রবলেম হয়। এটা হলো, তিনি যখন তার পরিবারের কাছে যান, পরিবারের কাছে যে দেখে যে তার ছেলে মেয়েগুলো একটু দূরে দূরে থাকতেছে। তার যে ছেলে ছিল, তার ছেলে হলো গিয়ে শেখ হাসিনাকে বলতেছেন যে হাসু আপা, আমি তোমার আব্বাকে আব্বা ডাকি, এরকম একটা কথাবার্তা। তার মানে দেখো, তার পারিবারিক, তার রাজনৈতিক জীবনের জন্য পারিবারিক জীবনটা কিছুটা হলো অ্যাফেক্টেড হয়েছে, এবং নেগেটিভভাবে অ্যাফেক্টেড হয়েছে। এটাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। এবার দেখি, পাকিস্তান শাসক গোষ্ঠীর অপশাসন, অবভিয়াসলি তারা অপশাসন করছে। তারা অপশাসন করছেই দেখি তো আমাদের ভাষাকে ছিনিয়ে নিতে চাইছে। নাম্বার 2, বঙ্গবন্ধু জেল মুক্তি, বঙ্গবন্ধু অনেক ফাইট করে জেল থেকে মুক্তি লাভ করছে, এটা মাত্রই বললাম। নাম্বার 3, বাঙালির জাতিসত্তার আন্দোলন, বাঙালি যে 52 ভাষা আন্দোলনে বুঝে গিয়েছিল যে দেশটাকে স্বাধীন করতে হবে, সে আন্দোলনের কথাই মূলত এখানে বলা হচ্ছে। নাম্বার 4, দেশপ্রেম, এবং এর বিপরীতে পরিবারকে কাছে না পাওয়া। বঙ্গবন্ধু ছিলেন দেশপ্রেমিক, এবং পরিবারকে আসলে তিনি কাছে পান নাই, এজন্য তার ছেলে ভুলেই গেছে এটা তার আব্বা। লাস্ট বাট নট দ্য লিস্ট, ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, ওই সময় যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছিল, সেই বিষয়টা কিন্তু এখানে মূলত বলা হচ্ছে। ওকে, ডান, এতটুকুই। 3টা না 4টা চিঠি লিখেছিলেন তোমার, চিঠি লিখেছিলেন 4টা।
একটা লিখেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাছে, একটা লিখেছিলেন তোমার হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর কাছে, একটা লিখেছেন তার আব্বার কাছে, এবং আরেকটা লিখেছেন তার স্ত্রী রেনুর কাছে। ওকে, ডান। এই মানুষজন, আজকের ক্লাস কিন্তু বাংলাটা অনেক অলমোস্ট শেষ। এবার আসো কয়েকটা এমসিকিউ সলভ করি। এমসিকিউ সলভ করে তোমাদের ছুটি, গরম গরম রুটি। বঙ্গবন্ধু, হ্যাঁ বঙ্গবন্ধুরা নিজেই লিখেছেন, বাট এটার পাণ্ডুলিপিটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগ্রহ করেছেন। পাণ্ডুলিপি কি? ফর অ্যান এক্সাম্পল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাস্ট ড্রাফট লিখে গেছে, ওই রাফ কপিটা বা ড্রাফট কপিটাকে বইয়ের আকারে বের করা হয়েছে। ওই যে রাফ কপিটা আছে ওইটা কি বলা হয় বেসিক্যালি তোমার পাণ্ডুলিপি। আচ্ছা, লেটারগুলো কি সম্পর্কে লাকি সব এটা অ্যাকচুয়ালি বলতে পারি না, তবে আমি যতদূর জানি ভাসানী এবং হলো সৈয়দ সোহরাওয়ার্দীকে যেগুলো লেখা হয়েছে ওগুলা ছিল তোমার রাজনৈতিক চিঠি, আর হলো তার স্ত্রী এবং বাবাকে যারা লেখা হয়েছে সেটার মধ্যে এটা বলা হচ্ছিল যে মোস্ট প্রবাবলি আমি আর বেঁচে ফিরবো না, জেলেই আমার মারা যেতে হতে পারে, তোমরা একে অপরের খেয়াল রেখো, আমার জন্য দোয়া করো, এই টাইপের একটা কথাবার্তা ছিল। ওকে, ডান। এই মানুষজন লিখো লিখো, এরপর তোমাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট আছে, ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে কিন্তু। ওকে, একের এ, হ্যাঁ, ভাষণিকদের শহীদ হবার কথা বঙ্গবন্ধু সিপাহীদের মাধ্যমে জেনেছিলেন। এরপর দেখি 2 নাম্বার, রাষ্ট্রীয় প্রশাসনে সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থায় কি বলে? আমলাতন্ত্র, স্বৈরতন্ত্র, শাসনতন্ত্র, গণতন্ত্র। তেইশে আসা গদ্য কবিতা 24শে চাঁদ শতভাগ। আসতেই পারে। অ্যান্সার হচ্ছে তোমার আমলাতন্ত্র। আমলাতন্ত্র কি? যারা হচ্ছে সরকারি আমলা, যারা সচিব, উপসচিব, এই যে পজিশনে যারা রয়েছে তারা হচ্ছে সরকারি আমলা, ঠিক আছে, সরকারের জন্য মূলত তারা কাজ করে। এরপর ফরিদপুরে সারাদিনের শোভাযাত্রা চলেছিল কত তারিখে? 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ। 20, 21, 22, 23। 20, 21, 22, 23। 3-এর সি বলতেছ, হ্যাঁ ফরিদপুরে সারাদিন শোভাযাত্রা চলেছিল 21শে ফেব্রুয়ারি, ঠিক পরদিন, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর দেখি 4, জাহাজঘাটে শেখ মুজিব সহকর্মীদের কাছ থেকে কী চাইলেন? অ্যান্সার হচ্ছে ক্ষমা। এবং শেখ মুজিব কাদের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন এটা আমরা সবাই জানি, এটার অ্যান্সার হচ্ছে তোমার দেশ ও জনগণের জন্য। স্টুডেন্টস, মোটামুটি আমাদের আজকের ক্লাস কিন্তু শেষ। এখন তোমাদের উদ্দেশ্যে একটা, আচ্ছা ক্লাস শেষ হয়ে গেছে না? দাঁড়াও একবার দেখে নি। হ্যাঁ, আচ্ছা ক্লাস কিন্তু হলো কি এখন আমাদের শেষ। তোমাদের উদ্দেশ্যে এখন আমার কিছু 2টা নোটিশ ছিল, নোটিশগুলোকে সবাই শুনবা? তোমাদের উদ্দেশ্যে কিন্তু 2টা নোটিশ ছিল। বেলুচি মানে পাকিস্তানের বেলুচিস্তানের একটা প্রদেশ, সেই প্রদেশের কথা বলা হচ্ছে। স্টুডেন্টস, তোমাদের উদ্দেশ্যে আমার 2টা নোটিশ ছিল, সবাই কি রেডি? ওকে, 2টা নোটিশ ছিল। নাম্বার 1, নোটিশ দুটো অবশ্য ক্লাসে অনেকবার বলছি, কমেন্টে দেওয়া ফর্মটা সবাই ফিল করো, ফর্মটা ফিল করো, করলে স্লাইড পাবা। নাম্বার 2, আজকের ক্লাস নিয়ে 10 MS SSC HSC স্টুডেন্টস গ্রুপে ফিডব্যাক দিলে ক্লাস লাইট আমি নিজে, দাগানো ক্লাস লাইট, ঠিক আছে, দাগানো ক্লাস লাইট আমি তোমাদেরকে দিয়ে দিব, দাগানো ক্লাস লাইট পাবে।
ঠিক আছে? আমার কাছে মনে হয় কি শেষ মুহূর্তে তোমাদের কাছে দুটো স্লাইড তোমার হচ্ছে দাগানো স্লাইড এবং দাগানো ছাড়া দুটি অনেক জরুরি, ঠিক আছে? তাই অবশ্যই এই স্লাইড দুটো হচ্ছে তোমার লাগবা। ওকে, আচ্ছা স্টুডেন্টস, ওকে, আজকের ক্লাসে কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে তোমার হয়তো কি দুইটা কথা বললাম, আরেকটা স্পেশাল নোটিস আছে নাম্বার 3, কারোর কোনো প্রশ্ন থাকলে, কারোর কোনো ডাউট থাকলে আমাকে মেনশন দাও, আর তোমাদের প্রশ্নটা 10ms এসএসসি এইচএসসি স্টুডেন্টস গ্রুপে পোস্ট দাও। আমি কিন্তু আমার জায়গা থেকে তোমাদের সবার অ্যান্সার দিয়ে দিব। 3 নাম্বারটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারোর যদি এখনও কোনো ডাউট থাকে বাংলা নিয়ে, যত প্রশ্ন আছে এই এসএসসি এইচএসসি স্টুডেন্টস গ্রুপে পোস্ট দাও না, আমি তো আসি ভাই তোমাদের জন্য। তো মাত্র 2 জন পোস্ট দিয়েছি, আমি একজন অ্যান্সার দিয়ে দিয়েছি, একজন অ্যান্সার দেওয়া বাকি, আমি আজকে ইনশাল্লাহ দিয়ে দিব, ঠিক আছে? পোস্ট দাও তোমাদের ডাউট সলভের জন্য, আমি তোমাদের ফারসিম ভাই একদম রেডি আছি। সো ইয়াস, দেখা হচ্ছে আগামীকালকে। সে পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।